এই দেশে যে ফ্যাসিজম সৃষ্টি হয়েছিল, ভয়ের রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সেই ভয়ের রাষ্ট্র থেকে উন্মুক্তভাবে বাংলাদেশের মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিকরা বুক ফুলিয়ে চলবে। তার জন্য আজকে জুলাইয়ের 2 বছর হয়েছে। জুলাই সনদ তো এই সংসদে পাশ হয়নি। তার পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে 40টা শিল্প প্রতিষ্ঠান, সরকারি শিল্প প্রতিষ্ঠান আজকে এখনো পর্যন্ত চালু হয় নাই। সরকারি 40টা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা বেকার হয়ে আছে। তাদের ছেলে সন্তানরা নতুন কোন শিল্প প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে না। আজকে আমরা যে পরিবর্তনের কথা করতে চাই, যে পরিবর্তন চাই, সেই পরিবর্তন যদি না আসে তাহলে আবারও কিন্তু এই শ্রমজীবী মানুষ তার পেটের তাগিদে আবারও লড়াইয়ে নামবে। তাই সরকার বাহাদুরকে বলতে চাই, আপনাদেরকে যদি পরিবর্তন করতে হয় তাহলে বাংলাদেশের সরকারি 40টা শিল্প প্রতিষ্ঠান সরকারিভাবে চালু করতে হবে। বাংলাদেশের শ্রমজীবী মানুষদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। আজকে দেখেন কাঁচা বাজার, চাউলের বাজার, ডাউলের বাজার, তেলের বাজার হু হু করে বেড়ে যাচ্ছে। শ্রমিকের কোনো মজুরি নাই, শ্রমিকরা রাস্তায় বেরোতে পারে না। ঢাকা শহরে অটো রিক্সা দিয়ে পড়ে গেছে। আমরা শ্রমজীবী মানুষের সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন বহুবার বলেছি, বুয়েট আছে, বুয়েটের ইঞ্জিনিয়ারদের দ্বারায় পরিকল্পিতভাবে ঢাকা শহরের রিক্সা, অটো রিক্সা তৈরি করুন। সরকার যদি ইচ্ছা করে একটা কোম্পানিকে দিব 1 কোটি রিক্সা, অটো রিক্সা তৈরি করবে, যেটা ঢাকা শহরে চলার মতো উপযোগী অটো রিক্সা হবে। আমাদের অটো রিক্সা ভাইয়েরা কিন্তু প্রতিনিয়ত পুলিশের দ্বারা নির্যাতিত, এবং কি তাদের একটা অটো রিক্সা তৈরি করতে যদি লাগে 1,10,000 টাকা। আর আমি শুনছি এখন নাকি সরকারিভাবে একটা অটো রিক্সা বেরোচ্ছে, তার মূল্য নাকি হয় 4,000 টাকা। আবারও এই অটো রিক্সা শ্রমিকরা পথে বসবে যদি 1 লক্ষ টাকার রিক্সা যদি 4 লক্ষ টাকা দিয়ে কিনে। সরকারি অফিসে বেসরকারি কর্মচারী আউটসোর্সিং কেন থাকবে? এটা সরকার নিয়োগ দিবে সার্কুলারের মাধ্যমে, সরকারি গ্যাজেট অনুসারে তাদের মজুরি পাবে। এটাই হওয়া স্বাভাবিক। সবাইকে দুনিয়ার মজদুর এক হও, লাল সালাম। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতির সংগ্রামী সভাপতি বাচ্চু ভূঁইয়া। বক্তব্য রাখবেন বাচ্চু ভূঁইয়া। সংগ্রামের উপস্থিতি আমরা লক্ষ্য করছি যে অনেকেই নিজের ইচ্ছা মতো হাঁটাচলা করছেন। এটা কোনোভাবেই সমাবেশের শৃঙ্খলার সাথে যায় না। স্বেচ্ছাসেবক টিমের ইনচার্জ মশিউর রহমান খান রিচার্ড, আপনার সমগ্র স্বেচ্ছাসেবক টিম নিয়ে আপনি সক্রিয় হন, এ ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করেন। গণসংহতি আন্দোলন আজকের এই জুলাই সমাবেশে উপস্থিত সভাপতি, রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন, মিডিয়া ভাইরা এবং নিরাপত্তা কর্মী ভাইরা, সবাইকে গণসংহতি আন্দোলনের পক্ষ দিয়ে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সময় খুব কম। আপনারা সকলে জানেন যে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম আর কেমন বাংলাদেশ আজ পেলাম। এই বাংলাদেশের আগামী দিনের গন্তব্য কোথায় যাওয়া থামবে? গত 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পর
যখন ইংরেজ সরকার আসলেন তখন বাংলাদেশের মানুষ আশা করেছিলেন এবার হয়তো আমরা ভালো থাকবো, আমরা ভালো খাবো, বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু ওটা হয় নাই, কারণ ক্ষমতায় যেই যান কাজ একটাই, ব্যবসায়ীদের সুবিধা খোঁজা, ব্যবসায়ীদের পক্ষে তাকানো। খুব অল্প দিনেই বাজারে শো করে সব জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু সাধারণ শ্রমজীবী, কর্মজীবী, দিনমজুর তাদের বেতন বাড়ে না, তাদের আয় বাড়ে না, বাসা ভাড়া বাড়ে, খরচ বাড়ে, চিকিৎসা খরচ বাড়ে। এই কারণে 24-এর আন্দোলনে শত শত ছাত্র, শ্রমিক জনতা রক্ত দেন নাই, তারা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। আমরা আশা করি আগামীতে এই যে বর্তমান নির্বাচিত সরকার, এই সরকার জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলবেন। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে রাজপথে। ধন্যবাদ বাচ্চু ভূঁইয়াকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা জনাব মাহবুবুর রহমান বসার সংক্ষেপে বক্তব্য রাখবেন। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা জনাব মাহবুবুর রহমান বসার। আসসালামু আলাইকুম। মাননীয় গণসংহতি আন্দোলনের সভাপতি এবং নেতা কর্মী সবাইকে ধন্যবাদ জানাই। এই জুলাই আন্দোলনের এই দ্বিতীয় বছর এখনো আপনারা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে এখনো স্মরণ করতেছেন। সবচেয়ে বড় কথা, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা যারা জুলাই সাকি, উনিও ছিলেন আহত যোদ্ধা, টেলিভিশন আমরা সবাই দেখেছি। তো যাক, এই পর্যন্ত আহত যোদ্ধার ভিতরে মনে কোন মিনিস্টার উনিই আছেন। তো আমি আশা করব জুলাই যোদ্ধা এবং আহত শহীদ ওনাদের যেন কাজটা ঠিক মতো করা হয়, যেমন এক শহীদদের হত্যার বিচার এবং যারা আহত যোদ্ধা এখনো জীবন মৃত্যুর সাথে রইতেছে ওদেরকে যারা আহত করেছে ওদের বিচার এবং ওদের চিকিৎসাটা। অনেক আহত যোদ্ধা ভাইয়েরা আছেন এখনো জীবন মৃত্যুর সাথে লড়তেছে, ওদের এখনো পুরো চিকিৎসাটা হয় নাই এবং সরকার এখন চিকিৎসাটা করতেছেও না। তো আমি চাচ্ছি শহীদ ফ্যামিলির শহীদদের তো আর ফেরত পাবো না, কিন্তু এখন আহত যোদ্ধা যারা আছে জীবন মৃত্যুর সাথে লড়তেছে ওদের ভালো ট্রিটমেন্ট এবং থাকা এবং খাওয়ার পারমানেন্ট একটা ব্যবস্থা করে দিবেন বর্তমান সরকারের কাছে আমার এই অনুরোধ। আর আরেকটা জিনিস দুঃখ লাগে, এটা সে হাসিনা ফ্যাসিবাদ সরকারের লোক এখনো রয়ে গেছে। বিভিন্ন ফেসবুকে দেখতেছি জুলাই আন্দোলনের শহীদ এবং আহত যোদ্ধারা এবং যারা আন্দোলন করছে ওদেরকে খুব খারাপ ভাষায় গালি দিতেছে। ওরা নাকি সন্ত্রাসী, ওরা নাকি গাঁজাখোর এবং জুলাইকে এত বেশি খারাপ ভাষায় বলতেছে যেটা বলার মতো না। আমি মাননীয় মন্ত্রী জনাব জুনায়েদ সাহেবকে বলতেছি, আপনি অন্তত সরকারের মিটিংয়ে বলবেন, এই যে পুলিশ আছে, পুলিশে ফেসবুকের এদেরকে ফেসিবাদের এই লোকদেরকে ধরে জানা করা বিচার করে। কারণ ওদের এই লেখাগুলো দেখলে আমি শহীদ পরিবারের একজন লোক, আমি শহীদের বাবা, এটা সহ্য করতে পারি না। ওরা কিভাবে সন্ত্রাসী হয়, হ্যাঁ, এই জিনিসটা ফ্যাসিবাদের লোক এখনো বলতেছে। আমি মন্ত্রী সাহেবের কাছে এই আবেদনটা করব, অন্তত আপনি এই জিনিসটা আপনাদের বর্তমান সরকারে মিটিংয়ে বলবেন যে পুলিশ দ্বারা যেন এদেরকে ধৈর্য এদের একটা কড়া বিচার করা হোক। যতদিন জীবিত আছি আমার শহীদ যারা হয়েছে, শহীদের বাবা মা এরা অর্ধেক মৃত, এটা মানতে হবে। আমরা মৃত্যুর আগে অন্তত এদের হত্যার বিচারটা চাই। 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিচারের কিছুই আমরা পাই নাই। আর এই যে আপনাদের গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুরের নেতা জনাব মনিরুল হুদা বাবন সাহেব, যার আহত একটা যোদ্ধা, খুব গরিবের ছেলে, ওর মা বিভিন্ন বাসায় কাজ করতো, ওরা চিকিৎসা করে না, হসপিটালে গেলে পাঠাইয়া দেয়।
পরে আমি মনিরুল্লাহ বাবুল সাহেবকে টেলিফোনে ডাকলাম যে ভাই কিছু একটা করেন। উনি সরাসরি ছেলেটারে লইয়া যাইয়া হসপিটালে যায় ট্রিটমেন্ট করাছে। ওর অন্তত 50 থেকে 60টা তার গুলি গাইছিল, এর ভিতরে বেশ কয়েকটা গুলি বাইর করাইছে। তো যাক, এই যে মনে করেন গণসংহতি আন্দোলনের একজন নেতা যদি এটা করে, সাধারণ কর্মীরা তো আরো বেশি করছে। আন্দোলনে তো আপনারা ছিলেন, সেটা তো দেখছি। তবে আশা করি আপনারা সবাই একত্র থাকবেন এবং এই যে বর্তমানে জুলাই সনদ পাস হওয়ার কথা বইলা ইলেকশন হইলো, এখন বলা যায় ইলেকশন তাড়াতাড়ি করার জন্য আমরা জুলাই সনদে সিগনেচার করছি। তো আমার বর্তমান সরকারের কাছে আবেদন রইল জুলাই সনদ এবং গণভোট এটা যেন বাস্তবায়ন করা হয়। এটা বাস্তবায়ন না করা হলে আমরা শহীদ ফ্যামিলি এবং আহত যোদ্ধারা আমরা এটা কেউ মানবো না। এটার জন্য প্রয়োজন দরকার হলে আবার মাঠে নামবো। এখন আমরা আর মৃত্যুকে ভয় পাই না। ওকে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা বলি, এখন গণভবনে যে শহীদ মিউজিয়াম, শহীদ স্মৃতি মিউজিয়াম খুলতেছে, ওটা নাকি 5 আগস্ট উদ্বোধন হবে। তো আমি মিনিস্টার সাহেবের কাছে আবেদন করতেছি যে এই জিনিসটা আপনি একটু ক্লিয়ারই খেয়াল রাখেন। 5 তারিখের আগে যেসব শহীদদের বিভিন্ন স্মৃতিগুলো আসছে, এগুলো যেন বিভিন্ন অন্তত সবাই আমরা যাইয়া দেখতে পারি। এখানে যেন ইয়া না হয়, যে বৈষম্যটা যেন না থাকে। বৈষম্য বিরোধী আন্দোলন করতে যায় ওরা শহীদ হয়েছে, এই বৈষম্যটা আর দেখতে চায় না। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদুর রহমান সৈকতের বাবা জনাব মাহবুবুর রহমান বশার। এখন আমাদের সামনে খুব শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক, প্রয়াত সাংগঠনিক সম্পাদক শহীদ শাকিরের মা আয়শা বিবি। আমি শহীদ শাকিরের মাকে আহ্বান করছি আজকের এই জুলাই সমাবেশে কিছু বলার জন্য। আমি শহীদ শাকিলের আম্মু, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার সন্তান রাজপথে শহীদ হয়েছে। সবাই দাবি নিয়ে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সকল শহীদদের জন্য সবাই দোয়া করবেন। আমি শাকিলের আম্মু, আপনাদের সবার কাছে দোয়া চাই। আমার ছেলে যেন রাজপথের লেগে শহীদ হয়েছে। সবাই যে যেমতনে বাংলাদেশ পাইছেন, আমি সবার কাছে একটাই অনুরোধ, আমার ছেলের বিচারটা যেন পাই। আমি প্রতিবন্ধী জুনাইদ শাকির কাছে আমার একটা আবেদন, আমার শাকিলের বিচারটা যেন পাই। আমি মরণের একদিনও আগেও যদি হয়, আমি যদি নাও দেই, সবাই যেন দেখে যে আমার শাকিলের বিচারটা যেন হয়েছে। এটাই আমার প্রতিবন্ধী জুনাইদ শাকির কাছে আমার আবেদন। আমি অনেক কষ্ট করিয়া পড়ালেখা করাই আমার শাকিলের আমি মানুষ বানাইছিলাম। রাজপথে আমাকে সবার জন্য আমার শত শত আমার মতো শাকিলের মতো শত শত মানুষ রাজপথে শহীদ হয়েছে। সবার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ,
গত পরশুদিন 29 তারিখ আমাদের ময়মনসিংহ ভালুকা উপজেলার সদস্য আব্দুল হামিদ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলন রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু। বক্তব্য রাখবেন মনির উদ্দিন পাপ্পু। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, সকলকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা সালাম। অনেকক্ষণ ধরে সমাবেশ চলছে, আপনারা বক্তব্য শুনেছেন। পুনরাবৃত্তি না করে কয়েকটি কথা শুধু বলতে চাই। আজকে জুলাইয়ে আমরা যে একটা নতুন সময় এসে দাঁড়িয়েছি, সকলেই বলেছে, তারপরে বলতে হয় যে দাঁড়িয়েছি হাজারো নারী, শিশু, শ্রমিক, কৃষক তাদের আত্মত্যাগের বিনিময়ে। এই যে জীবন যারা দিলেন, আত্মত্যাগ করলেন, এই মানুষ হচ্ছে ইতিহাসের নির্মাতা। যারা একটা নতুন ইতিহাস নির্মাণ করলেন, এই যে ইতিহাসের নির্মাতা এই মানুষ, তারা আসলে কি চান সেই আলোচনাটা আমাদের বারবার করতে হবে। ওই 16 জুলাই আবু সাইদ যেভাবে দুহাত তুলে দাঁড়িয়ে গিয়েছিলেন, জানেন যে মৃত্যু হবে, গুলি আসবে। আমাদের শাকিল মিরপুরে ছাত্রলীগের গুন্ডা, যুবলীগের গুন্ডারা দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, দেখার পরেও ও দাঁড়িয়ে রইল এবং তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলো, জানে যে গুলি হলে মৃত্যু। তারপরে জীবনটা দিয়ে এই একটা ইতিহাস নির্মাণ করলো। সেই আত্মত্যাগ, সেই মানুষ কি চায়, তার স্বপ্ন কি? তার স্বপ্ন সমতা, সাম্য, ন্যায়, বিচার, মর্যাদা। গণসংহতি আন্দোলন সেই ন্যায়, বিচার, মর্যাদা, সেই সাম্যের রাজনীতি করছে, তারই লড়াই চালিয়ে যাচ্ছে তার জন্মলগ্ন থেকে। এবং এই যে বাংলাদেশের যে ইতিহাস, জন্মের ইতিহাস, সেই ইতিহাসও একই সূত্রে গাথা। এই দেশে 71 যারা জীবন দিয়েছিলেন, তারাও সাম্য, মর্যাদা, ন্যায় বিচারের জন্য জীবন দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় কি? দুঃখের বিষয় হচ্ছে যে এই যে নারী, পুরুষ, শিশুরা জীবন দেন, তারা জীবন দিয়ে চলে যান, কিন্তু সেই বাংলাদেশ আমরা পাই না। তারা আত্মত্যাগ করে দায়িত্ব দিয়ে গিয়েছেন আমাদেরকে। আমি শুধু এই কথাটাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই যে যারা জীবন দিয়েছেন, তারা এমন একটা বাংলাদেশের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, যেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই, একটা গণতান্ত্রিক, একটা নাগরিকের মর্যাদার রাষ্ট্র। ফলে আমাদের দায়িত্ব অনেক বড়। আমি ছোট করে আরেকটা কথা শেষ করতে চাই, বক্তারা বক্তব্য দিবেন, যে গণসংহতি আন্দোলনের অর্জন হচ্ছে এই যে 17 বছরের শুধু অর্জন হচ্ছে বাংলাদেশে এক ফ্যাসিবাদ গেলে যেন আরেক ফ্যাসিবাদ না আসে, সেই ব্যবস্থাটা, সেই সংবিধানের সংস্কার বাংলাদেশের গণসংহতি আন্দোলনের আগে আর কেউ বলে নাই। 70 অনুচ্ছেদ বারবার আমাদের জয়ের থেকে বলেছেন যে এরা সবাই হাত তোলা মন্ত্রী, হাত তোলা এমপি, এদের হাতে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা এক স্বৈরশাসক প্রধানমন্ত্রীর হাতে চলে যায়। এই সংবিধান যদি না পাল্টানো যায়, বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কোনো ভবিষ্যৎ নাই। জয়ের থেকে কোনো ব্যক্তি নয়, উনি প্রতীক। এই যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ যাই, তার প্রতীকে পরিণত হয়েছিলেন, এটা বলার মধ্যে দিয়ে সেই লড়াই আজকে একটা পর্ব শেষ হয়েছে। নতুন পর্বে আমাদের দায়িত্ব নিতে হবে যে সামনের একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে সমতার জন্য, একটা বৈষম্যহীন সমাজের জন্য যা যা করণীয়,
নিজেদেরকে যেভাবে প্রস্তুত করা দরকার, একটা লড়াকু দল হিসেবে, সাহসী দল হিসেবে সমাজে যত ধরনের বিভেদ থাকবে, বিভাজনের রাজনীতি থাকবে, যারাই করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াই করব। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সেই লড়াইয়ে সাহসের সাথে আগেও যেমন ছিলেন আগামী দিনেও থাকবেন। এইটাই আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। এদেশের মানুষকে সেই লড়াই আমরা ঐক্যবদ্ধ করব, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শুভ বিকেল, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। সভাপতি এবং যারা শুনছেন, আপনারা জানেন যে আজকে এই সভায় দাঁড়িয়ে প্রথম মনে হলো পৃথিবীর সবচেয়ে ভারী পানি বোধহয় শহীদের পিতা বা মাতার চোখের পানি। সেই ভারী বিষয়কে মোকাবেলা করেই আজকে আমরা দাঁড়িয়েছি এখানে। আমরা একটু অতীত থেকে আসি, সময় খুবই কম। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় এসেছিল এবং একদিকে মুক্তিযুদ্ধকে তারা নিজেদের একক দখলদারিত্ব দাবি করেছিল, তার মধ্য দিয়ে জনগণের সকল লড়াইকে একদিকে তারা দখল করেছে, আরেকদিকে অস্বীকার করেছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমের অন্যতম মূল মন্ত্র। এবং এই দখলদারিত্ব করতে গিয়ে এমনকি 1973 সালেও তারা যে কয়েকটা আসনে বিরোধী দল জেতার সম্ভাবনা ছিল, সেই ভোটের বাক্স ছিনতাই করেছে। তার কারণ তারা কাউকে এমনকি বিরোধী দলের মর্যাদাও দিতে চায় না। সেটাই তাদের ফ্যাসিবাদের হাতে করে। আমরা বলতে চাই, 24-এর লড়াইয়ের পরে হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়েও এখন বাংলাদেশের মানুষের লড়াইকে স্বীকার করে 24-এর লড়াইয়ের মালিকানা নিয়েও কামড়াকামড়ি চলছে। এই দখলদারিত্বের মধ্যে ফ্যাসিবাদের বীজ লুকায়িত আছে। তারা নারীদেরকে মর্যাদার কথা বলে 5 ঘন্টা শ্রমের কথা বলেছেন, তার ফল আমরা জানি। আপনারা জানেন অতি আদরের পালক সন্তানের কি হয়, বেশি আদর করে যখন বুকে বেশি চেপে ধরতে যান তখন নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করে। তাদের এই নারীদের প্রতি অতি দরদ হচ্ছে জুলাইয়ের সকল নারীদেরকে তারা মাঠ থেকে অপসারণ করেছে, সরিয়ে দিয়েছে। জুলাইয়ের লড়াইয়ের পরে এই যে শ্রমিকেরা, কৃষকেরা রক্ত দিয়েছিল, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ উঠেছিল, সকল কিছুকে হাওয়া করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, জুলাইয়ের পরে, অভ্যুত্থানের পরে, এখন শহীদের রক্ত এবং চোখের পানির পরে এই দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, এমনকি বিরোধীদেরও আমরা দেখেছি আলিফের চোখ কানা করেছে। আমরা সরকারকে, মন্ত্রী মহোদয়কে পাশে রেখেই বলছি, সরকার জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ, কিন্তু সরকারকে আরো সতর্ক থাকতে হবে। বাংলাদেশে কোনো আওয়ামীগিরির জায়গা আর হবে না। জুলাই আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আপনাদেরকে পাড়ায়, মহল্লায়, এলাকায় জনগণের বিকল্প শক্তি করে তোলার আহ্বান জানায়। আর না হলে বাংলাদেশ আবারও, রাষ্ট্র আবারও সেই ফ্যাসিবাদী দানব হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং গণতন্ত্রের লড়াই মানে জনগণের সংগঠিত শক্তি, যেটা শহর থেকে গ্রামে সংগঠিত করতে হবে। আবারও লাল সালাম জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান মারুফ রুমিকে। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের অন্যতম নেতা এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সংগ্রামী সভাপ্রধান শ্রমিক নেতা তাসলিমা আক্তার।
গণসংহতি আন্দোলনের আজকের সভার সভাপতি, আজকে উপস্থিত রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য জননেতা জোনায়েদ সাকি সহ আজকে যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে, যেই ছাত্র, কৃষক, তরুণ, শ্রমিকরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে গণ অভ্যুত্থানের 2 বছরে লাল সালাম এবং শুভেচ্ছা। 2 বছর আগে এই শহীদ মিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের একটা বড় কেন্দ্রে পরিণত হয়েছিল, আমাদের সবার সে কথা মনে আছে। এই শহীদ মিনারে জুলাই মাসে ছাত্ররা বারবার ফিরে এসেছিল এবং তার আগে 15 বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রাজনৈতিক দল, সাংস্কৃতিক কর্মীরা, ছাত্ররা বিভিন্নভাবে আন্দোলন করেছে এবং জুলাইয়ের আগে যে সময়টা ছিল একটা ভাটার সময়, একটা নিদারুণ হতাশার সময়, আমাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। নিজ দেশে আমরা একটা পরবাসী মনোভাব নিয়ে আমাদেরকে এই দেশে তখন লড়াই করতে হয়েছে। কিন্তু জুলাইয়ের যে আন্দোলন, 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের মধ্যে এই রাজনৈতিক আন্দোলন এবং তরুণদের আন্দোলনকে একটা জায়গায়, একটা সংহতির জায়গায় তৈরি করেছে, যেখানে এই আন্দোলন বলেছে যে এই সরকারের পতন ছাড়া আমাদের মুক্তি নাই, এই সরকারের পতন ছাড়া আমাদের মর্যাদা রক্ষার কোনো উপায় নাই, আমাদের দেশ রক্ষার কোনো উপায় নাই। আমি মনে করি যে এখানে কে পায়োনিয়ার, কে আসলে কাণ্ডারি, এই আলোচনার থেকে সবচেয়ে বড় ব্যাপার, জুলাইয়ে আমাদের দেশের জনতারা সকলে ঐক্যবদ্ধ হয়েছিল দেশ রক্ষা করার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য। শুধু কোটার আন্দোলন নয়, কোটার আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু কোটার আন্দোলন থেকে মর্যাদা রক্ষার আন্দোলন, বাংলাদেশ রক্ষার আন্দোলন আমাদের সকলকে এক করতে পেরেছিল, সেটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি বলে আমি মনে করি। একই সাথে যেই তরুণরা গত 15 বছরেরও বেশি সময় ধরে হতাশার মধ্যে নিমজ্জিত ছিলেন, যারা বাংলাদেশের বাইরে চলে গিয়েছেন, অনেক তরুণরা হতাশার মধ্যে থেকে, সেই তরুণরা আবারও রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে, রাজনীতিকেই তার নিজের জীবন এবং এই সমাজ পরিবর্তনের অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে আবারও নতুন করে রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে। সে কারণে এই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, এই জুলাইয়ের আন্দোলনকে আমাদের ইতিহাসে বারবার মনে করতে হবে। আজকের এই সমাবেশে যারা উপস্থিত রয়েছেন, আপনারা জানেন যে এই আন্দোলনে কারা প্রাণ দিয়েছিল, যে এই 2000, কেউ বলছে 1400, কেউ বলছেন 800, তার মধ্যে এখানে ছাত্ররা প্রাণ দিয়েছে, তাদের নাম আমরা জানি। আমরা আমাদের শাকিলের কথা স্মরণ করি, আমরা আবু সাইদের কথা স্মরণ করি, যে আবু সাইদ আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। একই সাথে আজকের সমাবেশে উপস্থিত আছেন পোশাক শ্রমিকরা উপস্থিত আছেন, যারা প্রাণ হারিয়েছে, তাদের অনেককেই হয়তো আমরা চিনি না। আমাদের এই সমাবেশে রিক্সা শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত আছেন, তাদের মধ্যে 40 জনের বেশি প্রাণ হারিয়েছেন, তাদেরকে হয়তো আমরা চিনি না। আমাদের এখানে সিএনজি শ্রমিকরা আছেন, ভ্যান শ্রমিক আছেন, ফুল বিক্রেতা আছেন, তাদের মধ্যেও অনেকেই প্রাণ হারিয়েছে, আমরা অনেকেই হয়তো চিনি না। আমরা তরুণ বললে কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দেখতে পাই, কিন্তু তরুণ যে শ্রমজীবীরা প্রাণ দিয়েছে, তারা ইতিহাসে বারবার প্রাণ দিয়েছে। 69-এ প্রাণ দিয়েছে, 90-এ প্রাণ দিয়েছে, 24-এও প্রাণ দিয়েছে। এই প্রত্যেকটা লড়াইকে আমাদেরকে একটা সূত্রে গঠিত করতে হবে। আপনাদের সকলের স্মরণে থাকবে, আমরা 69-এ জন্মগ্রহণ করি নাই, 70 দেখি নাই, কিন্তু আমরা 24 দেখেছি। 69-এ মাওলানা ভাসানী এই গণঅভ্যুত্থানের আগে 68 সালের 5ই ডিসেম্বর তিনি এক পল্টন ময়দানের সমাবেশে বলেছিলেন যে জনগণের যদি পুরো পাকিস্তানে যদি স্বায়ত্তশাসন না হয়, জনগণের মর্যাদা প্রতিষ্ঠা না হয়, জনগণ যদি তার অধিকার না পায়, তাহলে পূর্ব বাংলা বিচ্ছিন্ন হবে, পূর্ব বাংলা স্বাধীন হবে। তখন পরবর্তী সময় আমরা দেখেছি
কে আসলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, কবে করেছে, এইটা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে মাওলানা ভাসানী যেই কাজ করেছিলেন সেটা হচ্ছে শহরের জনগণের সাথে গ্রামের কৃষক, শহরের মধ্যবিত্তের সাথে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। তিনি একই সাথে শহরে ছিলেন এবং উনি গ্রামে গঞ্জে শ্রমিকদের মধ্যে, কৃষকদের মধ্যে ঘেরাও আন্দোলন, লাল টুপি বাহিনী কৃষক আন্দোলনকে সংগঠিত করেছিলেন, যাতে কেবল শহরের শাসকরাই নয়, তাদের বিভিন্ন প্রান্তে থাকা যে শাসক রয়েছে তাদেরকেও উচ্ছেদ করা যায়। তো সেই আন্দোলন মাওলানা শুরু করেছিলেন 68 সালে, 69 সালে, যার ফলাফল আমরা 71-এ গিয়ে পেয়েছি। আমার মনে হয় 24 সালে যে আন্দোলন আমরা শুরু করেছি, আমাদেরকে আবার করে সেই আন্দোলনে যে শক্তি আমরা পেয়েছি, আমাদের কৃষকদের সাথে পরিচয় হয়েছে, নতুন নারীদের সাথে পরিচিত হয়েছি, আমরা নতুন ছাত্রদের সাথে পরিচিত হয়েছি, রিক্সা চালক, এখানে উপস্থিত আছে চাকমা, মানমা, গারো, সাঁওতাল প্রতিনিধি, এদের প্রত্যেকের সাথে যারা নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের সকলকে নিয়ে আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করা, ন্যূনতম ঐক্যের ভিত্তিতে আমাদের সংবিধান সংস্কার করা এবং জনগণের মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে। আমরা যখন 15 বছর ধরে লড়াই করেছি, যখন আমরা বিরোধিতা করেছি, তখন আমাদেরকে বলা হয়েছে আমরা বিএনপি জামাত। এখন যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, নতুন সংবিধানের জন্য, নতুন সংস্কারের জন্য আমরা যে সংসদ পেয়েছি, যেখানে সরকারি দল বিরোধী দল উভয় দলই আছে, যারা একটা গণঅভ্যুত্থানের পাটাতনে নতুন সংসদে গিয়েছে, তখনও আমাদেরকে অনেকেই বলছেন আমরা সরকারের পক্ষে কথা বলছি। আমরা বলতে চাই গণসংহতি আন্দোলন ন্যূনতম ঐক্যের ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার লড়াইটা করতে হবে। সেই লড়াই আমরা বিভাজন না করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শ্রমিক, কৃষক, ছাত্র, তরুণ, সাংস্কৃতিক কর্মী সকলে মিলে এই বাংলাদেশকে একটা মর্যাদার বাংলাদেশ হিসেবে গড়তে হবে এবং সেই বাংলাদেশ আমাদের মধ্যে আবার নতুন করে ঐক্য তৈরি করবে, ভালোবাসা তৈরি করবে, সংহতি তৈরি করবে, সেই আশা ব্যক্ত করে আবার সকলকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।